বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নিয়ামতপুর অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ক্লাস করাবো অষ্টম শ্রেণীর গণিত। ক্লাস শুরু করার আগে আমি পরিচয় দিব। আমি মোহাম্মদ মেনুর হোসেন, রিসার্চ টিচার গণিত, আময়ের উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর নওগাঁ। দেখো আজকের পাঠ কি আলোচনা হবে তোমরাই একটু বলবে। আমি কয়েকটা চিত্র এখানে অঙ্কন করবো। বোতাম, শার্টের বোতাম বা যে কোনো বোতাম। এটা হচ্ছে চুড়ি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো চিত্রটা কি। চিত্রটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার গোল। তাহলে আজকে আমাদের আলোচনার পাঠ হবে বৃত্ত নিয়ে। আসো আমরা আলোচনা থেকে চলে আসি। কোথায় না বৃত্ত, ইংরেজিতে বলে সার্কেল। তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। তা বৃত্ত ক্লাস শুরু করার আগে বৃত্তের উপপাদ্য শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব বৃত্তের কিছু মৌলিক জিনিস নিয়ে, বৃত্তের বেসিক জিনিস যেগুলো উপপাদ্য করতে এবং বিভিন্ন জায়গায় এই উপসংহারগুলো তোমাদের প্রয়োজন হবে বলে আমি আশা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আমি অধ্যায় নাম বললাম বৃত্ত, সার্কেল ইংরেজি কথা। এখন বৃত্তটা কি, বৃত্ত কাকে বলে সেটা আমরা একটু আলোচনা করে নেব। তাহলে বৃত্তটা কাকে বলে? বৃত্ত সংজ্ঞাটা আমরা কি পাবো? তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই হচ্ছে বৃত্ত। তাহলে সংজ্ঞাটা আমি লিখি। নির্দিষ্ট একটি বিন্দু, নির্দিষ্ট একটি বিন্দু থেকে, চিত্রের সাথে সাথে আমি তোমাদেরকে একটু বুঝাবো। নির্দিষ্ট একটি বিন্দু, এই বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে কোনো বিন্দু দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই হচ্ছে বৃত্ত। তাহলে আমি প্রসঙ্গের সাথে একটু মিলাই দিব। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট একটা বিন্দু, সেই বিন্দু থেকে সমদূরত্ব এদিকে সমদূরত্ব সমান দূরত্ব বজায় রেখে কোনো আবদ্ধ যে পথ পাওয়া গেল, আবদ্ধ পথ চিত্রিত করা হলো তাই হচ্ছে বৃত্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ পথ চিত্রিত হলো তাই হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের আমরা আরো কিছু সংজ্ঞা আলোচনা করব। যে ব্যাসার্ধটা কি? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই সংজ্ঞাটা আসলে আমি লিখবো না। তাহলে আমরা আলোচনা করলাম কি বৃত্ত আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কাকে বলে বা কি? দেখো যে কেন্দ্র হতে
কেন্দ্র হতে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্ব, কেন্দ্র হতে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্ব, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে কেন্দ্র হতে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্বকে, কেন্দ্র হতে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্ব, এই যে যেটা পাইলাম এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দ্বারা, ব্যাসার্ধকে প্রকাশ করি কি দ্বারা? আর দ্বারা। তাহলে সংখ্যাটা আবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে আমরা সংজ্ঞায় করতে পারি, সংকেত প্রতীক আমরা প্রকাশ করতে পারি আর দ্বারা। তারপরে ব্যাসার্ধ গেল, বৃত্ত গেল, ব্যাসার্ধ গেল। এখন আসো আমি তোমাদের সাথে আলোচনা করব জ্যা কাকে বলে। জ্যা আমি এই দুটো নিয়ে কাজ করব। দেখো চিত্রের সাথে সাথে মিলে আলোচনাগুলো একটু দেখো। তাহলে আমরা জানি এটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তের যে কোনো দুটি বিন্দু। তাহলে এখানে দেখো, এখানে আমরা বৃত্তের সংজ্ঞাতে বলেছিলাম নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটি বিন্দু যে দ্রুত বজায় রেখে যে আবদ্ধ ক্ষেত্র অঙ্কন করবে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এর একটা অসংখ্য বিন্দু আছে। তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় জ্যা। তাহলে জ্যা কি হবে? জ্যা কাকে বলা হবে? যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক সরলরেখাকে কি বলা হবে? জ্যা বলা হবে। তাহলে জ্যা আমরা জানলাম। তারপরে আমরা জানবো হচ্ছে ব্যাস। ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। দেখো আমি চিত্র সাহায্যে যদি একটু বুঝাই, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাস কাকে বলে। বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা গেল, তাহলে আমরা সংক্ষেপে বলবো বা আমরা ভালোভাবে যদি বলতে চাই যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাই হচ্ছে ব্যাস। এখানে কয়েকটা কথা আছে। ব্যাস আসলে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যেটা আমরা পেয়েছি আর, সেটাকে যদি আমরা 2r লিখি তাহলে আমরা পাবো ব্যাস। ভালো করে বুঝো, ব্যাস আরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো ব্যাস। আর ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। এখন তারপরে আমরা একটু আলোচনা করব পরিধি। তাহলে পরিধিটা কি? পরিধি কাকে বলে? যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হচ্ছে পরিধি। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে বুঝাচ্ছি আমরা যে এই যে আমরা একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দুতে আমরা ঘুরাই নিয়ে আসছি, যে এই যে পুরো সম্পূর্ণ যে চিত্রটা পাইলাম বা যে দৈর্ঘ্যটা পাইলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির সংখ্যাটা আমরা কিভাবে জানবো? তাহলে বৃত্তের পরিধিটা কি? যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, যে এখান থেকে শুরু করে, যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আবার এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা পাবো, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি আমরা জানলাম। এখন আমরা জানবো বৃত্তচাপ। এই বৃত্তচাপ বা এই সময়গুলো আমরা সব জায়গাতে আমরা বৃত্ত যখন উপপাদ্য বা আমরা সম্পাদ্য আমরা করেছি বা আগের ক্লাসে পড়ে এসেছি, এগুলো আমাদের দরকার। এগুলো না জানলে আসলে সম্পাদ্য উপপাদ্য বুঝতে একটু সমস্যা হবে, তাই এগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব যে বৃত্তের চাপ। এটা আমরা বিশেষ করে আমরা বৃত্তচাপটা কি? আমরা কথায় আমরা কিন্তু সম্পাদ্য অঙ্কন করার সময় বলি যে যেকোনো একটা দুটি বাহুর দৈর্ঘ্য অপর আরেকটি বাহুর দৈর্ঘ্য দুটি সমান দৈর্ঘ্য নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি বা একটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপটা কি সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির
অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। এখন আমি আরো যদি সহজভাবে যদি বলে দিই যে বৃত্ত এখানে আমরা করলাম, তাহলে এখান থেকে এইটুকু যদি আমরা কেটে নিই তাহলে পরিধির খণ্ডিত অংশ, তাহলে পরিধিকে যদি আমরা একটু খণ্ড খণ্ড ভাবে যদি করি তাহলে আমরা বৃত্তচাপ পেয়ে যাব। তাহলে এইটুকু হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে কি বৃত্তচাপ। আমরা চিত্র অঙ্কন করার সময় যখন আমি যদি বলি এখানে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, এক বর্গ অঙ্কন করার সাথে এখানে আমরা দিতে পারি, তাহলে এখান থেকে আমরা কি করি, এখান থেকে বৃত্তচাপ দেখো এই যে নিলাম, এটা যেটা নিলাম সেটা হচ্ছে বৃত্তচাপ, এখান থেকে যেটা নিলাম এটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তের কি খণ্ডিত অংশ, এখান থেকে যদি আমরা এই করি তাহলে একটা বৃত্ত হয়ে যাবে কিন্তু, তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তের খণ্ডিত অংশ। এই তো মোটামুটি আমাদের সংজ্ঞা। আমাদের উপপাদ্য শুরু করার আগে এই সংজ্ঞাগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, মনে রাখতে হবে। জাস্ট এগুলো মুখস্থ ওইভাবে করবে না, তোমরা চিত্র জাস্ট খালি মনে রাখবে, চিত্রের আলোকে তোমরা অবশ্যই সেই সংজ্ঞাগুলো তোমরা বলতে পারবে। চিত্র মনে রাখতে অটোমেটিক্যালি তোমাদের সংজ্ঞাগুলো এমনি এমনি মাথায় চলে আসবে এবং লিখতে পারবে। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব যে উপপাদ্য 1, উপপাদ্য 1 নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। উপপাদ্য 1, উপপাদ্য 1 কি বলছে আমরা প্রথমে একটু আমরা জানবো। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবর্তী জ্যা এর মধ্য বিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের উপর লম্ব। আচ্ছা দেখো, উপপাদ্যের ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে প্রশ্নটা কি চেয়েছে। তুমি যদি প্রশ্ন চাওয়াটা যদি তুমি বুঝতে পারো তবে তুমি অনায়াসে লিখতে পারবে। শুধু খালি পড়াশোনার ক্ষেত্রে নয়, যে কোনো প্রশ্নই যদি তোমাকে কোনো কিছু নিয়ে আসতে বলা হয়, তাহলে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করলো কি নিয়ে আসতে বলা হয়েছে, তুমি যদি প্রশ্ন না বোঝো তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা নিয়ে আসতে পারবে না, সেই কাজটা তুমি করতে পারবে না। এই জন্য কোনো কিছু কাজ বা কোনো কিছু করার আগে তোমাকে প্রশ্ন কি চেয়েছে সেই প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। সেই ধারাবাহিকতা আমরা এই জ্যামিতি উপপাদ্য 1 আলোচনা করার আগে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। প্রশ্নটা কি চেয়েছে, বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে ও ব্যাস ভিন্ন, মানে জ্যাটা ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না, এর মধ্যবিন্দু, তাহলে জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ে কি নির্ণয় করতে হবে, জ্যায়ের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমি একটু চিত্র দিয়ে যদি আমি একটু ভালো করে বোঝাতে চাই তাহলে অবশ্যই তোমরা বুঝবে। দেখো এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আমি বললাম যে বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ব্যাস ভিন্ন জ্যা, তাহলে আমরা ব্যাস ভিন্ন জ্যা আমরা নিয়ে নিব, ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, এই যে এই এবি, এটি আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি হচ্ছে জ্যা, মধ্যবিন্দু সংযোগ, তাহলে মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। তাহলে এখানে মধ্যবিন্দু হচ্ছে আমরা নির্ণয় করলাম এম, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তাহলে এখান থেকে কেন্দ্র থেকে যে সংযোগ রেখাংশ অঙ্কন করব, এই সংযোগ রেখাংশটা এই জ্যায়ের উপর লম্ব। প্রশ্নটা আবার ভালো করে বুঝো, এটাই আমাদের চেয়েছে, এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা প্রশ্নের আলোকে আমরা চিত্র দিয়ে আমরা প্রশ্নটা বুঝবো। বৃত্তের কেন্দ্র, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট
ব্যাস ভিন্ন জ্যা, তাহলে ব্যাস ভিন্ন জ্যা বলতে কি বোঝাচ্ছে? ব্যাস বলতে কেন্দ্রকে আমি যেটাই আমরা বুঝি ব্যাস, তাহলে কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে যাবে না এরকম একটা জ্যা, তাহলে কেন্দ্র দিয়ে যাবে না এরকম একটা জ্যা এবি, ব্যাস ভিন্ন জ্যা বিন্দুর সংযোগ, তাহলে এর মধ্যবিন্দু আমরা নির্ণয় ধরে নিয়েছি এম, এর সংযোগ, তাহলে এই যে সংযোগ করে দিয়েছি, সংযোগ রেখাংশটা এই কেন্দ্র থেকে সংযোগ রেখাংশটা এই এবি জ্যায়ের উপর লম্ব। এটা আমাদের কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে বিশেষ নির্বাচন এখন লিখতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা কি লিখবো? আমাদের যেটা চেয়েছে জাস্ট সেটাই আমরা ধরে নিয়ে লিখবো। তাহলে বিশেষ নির্বাচনটা কি লিখবো? বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি লিখবো? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা এবং এম, এমটা হচ্ছে ওই জ্যায়ের মধ্যবিন্দু। এম হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু, এমটা হচ্ছে ওই জায়গার মধ্যবিন্দু। ও এম যোগ করি, ও কমা দিয়ে এম যোগ করি। এখন প্রমাণ করা লাগবে, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। দেখো আমি যে বিশেষ নির্বাচনটা লিখেছি এটা আসলে আমি মুখস্থ লিখিনি বা আমি কোথাও প্রশ্ন যেটা আছে, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা জাস্ট আমি ধরে নিয়েছি। বলেছে যে বৃত্তের কেন্দ্র, তাহলে আমি ধরে নিলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে বলছে ব্যাস ভিন্ন জ্যা, আমি লিখে দিয়েছি বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা এবং বলছে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। তাহলে এখানে মধ্যবিন্দু আমরা এ হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু, এখন সংযোগ রেখাংশ ও এম আমরা যোগ করি। এখন প্রমাণ করা লাগবে যে ও এম লম্ব এবি, তাহলে এই ও এমটা এবি এর উপর লম্ব, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখানে বইয়ে ভাষা দিয়ে দেওয়া আছে, তবে সৃজনশীল প্রশ্নে ভাষা দিয়েও থাকতে পারে, তবে বেশিরভাগ তোমাদের গাণিতিক ভাবে দেওয়া থাকবে। কি গাণিতিক ভাবে? যে ও এম লম্ব এবি, এই যে চিহ্নটা অবশ্য কি লিখেছে এটা তোমরা আগে নিচের ক্লাসে দেখে এসেছো যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে ও এমটা আর লম্ব এবি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এইটা স্টুডেন্টরা কিন্তু তোমরা কিন্তু ভুল করে থাকো, যেন ভুল না হয়। কি ভুল? তার উপর লম্ব অঙ্কন করবে সেটা পরে থাকবে। যেমন আমি এবি একটা জ্যা, এবি এর উপর আমি লম্ব অঙ্কন করছি, তাহলে কি করা লাগবে? এবিটা পরে থাকবে, তাহলে ও এম লম্ব এবি। তাহলে আমরা এটাই প্রমাণ করব যে ও এমটা এবি এর উপর লম্ব। তাহলে বিশেষ নির্বাচন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে না, জাস্ট বুঝে বুঝে পড়বে। এটা আমি কিভাবে লিখলাম আবার বলছি, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটাই আমি লিখেছি, জাস্ট ধরে লিখেছি। এখানে বৃত্তের কেন্দ্র কি দেওয়া ছিল না, আমি লিখেছি বৃত্তের কেন্দ্র ও। এখানে যে ব্যাস ভিন্ন জ্যা দেওয়া ছিল, জ্যাটা কি দেওয়া ছিল সেটা দেওয়া ছিল, উল্লেখ করা ছিল না, জাস্ট এবি জ্যা ধরে নিয়েছি। তারপরে মধ্যবিন্দু দেওয়া ছিল, বলা ছিল এখানে মধ্যবিন্দু, জাস্ট এখানে প্রশ্নের আলোকে আমি লিখেছি। এখন আমরা অঙ্কন লিখব। অঙ্কনটা কি? অঙ্কনের বিবরণটা আমরা দিব যে ও থেকে এ, ও থেকে বি যোগ করে দিই, ও থেকে এ, ও থেকে বি কি করে দিই? যোগ করে দিই। এটা হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনটা কি? ও থেকে এ এবং ও থেকে বি যোগ করি। আরেকটা জিনিস স্টুডেন্টস তোমরা একটু ভুল করো, এই যেন ভুল যেন না হয়, আমি একটু সতর্ক করে দিচ্ছি যে যেটা যোগ করবে, যেমন এ কমা বি, তুমি বেশিরভাগ স্টুডেন্টরা এভাবে লেখে এ ও এ যোগ করি, ও এ যোগ করলে দেখো এখানে কি থেকে যাচ্ছে? একটু সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে হতে পারে ও এটা একই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই কমা দেব। তাহলে ও কমা এ, তাহলে ও থেকে এ যোগ করি, ও কমা বি, ও থেকে বি যোগ করি। অঙ্কন আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা
প্রমাণ করব। আমরা চিত্রের দিকে চলে যাই। চিত্র কি বলেছে যে বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি জ্যা, আমরা ওয়েটা লম্ব করেছি, ওয়ে যোগ করেছি, ওবি যোগ করেছি। দেখো আমরা লক্ষ্য করি এই চিত্রে বৃত্তের মধ্যে দেখো দুটো ত্রিভুজ অঙ্কন হয়েছে। তোমরা আশা করি বলতে পারবে কি ত্রিভুজ হয়েছে। এই জায়গাতে এইটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে। কি ধরনের ত্রিভুজ হয়েছে? অবশ্যই বোঝা যাচ্ছে যে একটা কোণ কি হয়েছে 90 ডিগ্রি, এই পাশের একটা কোণ 90 ডিগ্রি, এই পাশের একটা কোণ 90 ডিগ্রি। দুটো ত্রিভুজেরই এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও। তাহলে বোঝা যাচ্ছে যে চিত্রের মধ্যে যে ত্রিভুজটা অঙ্কন হয়েছে দুটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব ও এ এম এবং ও বি এম, এটা সমকোণী ত্রিভুজ। ও এ এম ও বি এম, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ দিয়ে দেখো কি কি বাহু আছে? ও এ এম, এই ত্রিভুজে ও এ একটা বাহু আছে, ও এ এম একটা বাহু আছে, ও এম একটা বাহু আছে। এই ত্রিভুজে ও বি এম সমকোণী ত্রিভুজে ও বি একটা বাহু আছে, বি এম একটা বাহু আছে, আর কি আছে? ও এম একটা বাহু আছে। দেখো এখন আমরা এই দুটো ত্রিভুজটাকে আমরা একটু দেখব, যে কম্পেয়ার করব। এই ত্রিভুজে এ এম বাহুর দৈর্ঘ্য আর বি এম বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এ এম সমান বি এম। কেন বলতে পারছি যে এবিটা যা, এই এমটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা একটা সাইড থেকে অবশ্যই দিব যে এমটা হচ্ছে এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে এই এমটা এ বি এর মধ্যবিন্দু বিধায় আমরা বলতে পারছি এ এম এর মান আর বি এম এর মানটা কি সমান। আবার বলতে পারবো যে ও এ সমান ও বি। দেখো ও এ এর মান আর ও বি এর মান সমান। তাহলে কেন আমরা সমান বলতে পারছি, এটা আমি একটু যাচাই করে দেখব। কেন আমরা সমান বললাম? যে এটা একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের ব্যাসার্ধ নিয়ে একটু আলোচনা করেছিলাম। কেন্দ্র থেকে সমদূরবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের যে কোনো বিন্দুর দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে যে কোনো সমদূরবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা আমাদের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও যে বৃত্তের ব্যাসার্ধ, ওবিটাও ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ও এ সমান ওবি লিখতে পারি। কেন লিখতে পারি? যে ও এ ওবিটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তার সাইডটা আমরা দিব একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধের কারণে আমরা ও এর মান আর ও বি এর মানটা আমরা সমান বললাম। এখন আমরা আরেকটা কি বাহু আছে? দেখো ও এম ও এমটা আর ও এমটা, মানে এই ত্রিভুজের এই সমকোণী ও এ এম এই ত্রিভুজ এবং ও বি এম এই ত্রিভুজের ও এমটা একই বাহু। তাহলে ও এম এবং ও এম, এটা কেন বলছি? এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ কথাটার অর্থটা কি? সাধারণ বাহু। সাধারণ বলতে মিন বলতে কমন। এখানে দেখো ও এমটা এই ও এ এম এই ত্রিভুজেরও বাহু, ও বি এম এই ত্রিভুজেরও বাহু হচ্ছে ও এম। তাহলে আমরা ও এম সমান ও এম লিখতে পারি। কেন লিখতে পারি? যে এটা দুই ত্রিভুজেরই সাধারণ বাহু। সাধারণ বাহুর কারণে আমরা লিখতে পারি ও এম এর মান আর ও এম এর মানটা সমান। তাহলে দেখো আমরা কয়েকটা জিনিস আমরা এখানে চিত্রের মাধ্যম দিয়ে আমরা বলতে পারলাম। কি বলতে পারলাম? এ এম এর মান আর বি এম এর মান, এ এম এর মান আর বি এম এর মান সমান। দুটো ত্রিভুজেরই দুটো বাহু সমান। ও এ এখানে ও বি এর মান, এখানে ও বি এর মান সমান। একই বৃত্ত ব্যাসার্ধ বলে ও এ একই সাধারণ বাহু বলে। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ ও এ এম ও বি এম এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ও বি এম। কেন বললাম? এটা বলার কারণ আমরা দেখলাম বাহু ভেদে। এখানে তোমাদের নিচের ক্লাসে তোমরা শিখে এসেছো, ক্লাস 7 এ বিশেষ করে কয়েকটা জিনিস তোমরা শিখে এসেছো যে সর্বসম কখন হয়।
এখানে কোন ভেদে হয়, বাহু ভেদে হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যে কোণটা দেওয়া আছে এটা আসলে বাহু ভেদে। তাহলে আমাদের এই যে দুটো ত্রিভুজ অঙ্কন করলাম, দুটো ত্রিভুজ সর্বসম বললাম, কেন বললাম যে এই বাহুটা এই ত্রিভুজের বাহু যেটা ওই ত্রিভুজের বাহু, দুটো বাহু ত্রিভুজ, দুই ত্রিভুজের বাহুটা সমান। এই জন্য আমরা বললাম যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। অতএব আমরা বলতে পারি ও এম এ, এই যে এই কোণটা সমান ও এম বি, এই কোণটা, এই দুটো কোণ কি সমান। আরেকটা শর্ত দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট সর্বসম প্রমাণ করলাম এবং প্রমাণ করলাম যে এই দুটো কোণ সমান। এখন আমরা কথাটা লিখব যে কোণ দুটি রৈখিক যুগল। রৈখিক যুগল কোণ বলে এদের পরিমাপ, এদের পরিমাপ সমান। এখন দেখো কথাটা আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করব যে কোন দুটি রৈখিক যুগল কোণ বলে, কোন দুটি রৈখিক যুগল কোণ বলে এদের পরিমাপটা কিভাবে সমান হবে। তাহলে রৈখিক যুগল কোণটা কি? রৈখিক যুগল কোণটা আমরা একটু জানবো যে দুটি সন্নিহিত কোণের বহিস্থ বাহুদ্বয় এর বিপরীত রশ্মি। দেখো আমরা এই যে দুটো কোণ অঙ্কন করেছি, এই দুটোকে আমরা সন্নিহিত কোণ বা তোমার হচ্ছে রৈখিক যুগল কোণ বলবো। রৈখিক যুগল কোণ কেন হবে আমরা একটু বলবো যে রৈখিক যুগল কোণ কেন হবে, যে এই যে দুটো কোণ, এই দুটো কোণ সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সংজ্ঞাটা আমি একটু যদি বলি যে দুটি কোণের শীর্ষবিন্দু একই হবে। দেখো আমরা দুটো কোণ অঙ্কন করেছি, শীর্ষবিন্দু কিন্তু একই এবং একই সমতলে, এখানে একই সমতলে দুটো কোণ আছে। তাহলে এই দুটো কোণ আমরা কি বলতে পারছি সন্নিহিত। কেন সন্নিহিত বলবো? একই সমতলে আছে এবং একই সমতলে আছে এবং এই কোণ দুটি শীর্ষবিন্দু একই। কোণ দুটির কি শীর্ষবিন্দু একই। তাহলে এই কয়েকটা কারণে আমরা বলতে পারি যে কোণ দুটি সন্নিহিত কোণ। তাহলে দুটি সন্নিহিত কোণের যদি কি থাকে একই সরলরেখার উপর, একটা বাহু যদি একই সরলরেখার উপর থাকে তাহলে আমরা এই দুই কোণ দুটিকে কি বলবো রৈখিক যুগল কোণ বলবো। তাহলে রৈখিক যুগল কোণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে রৈখিক যুগল কোণ বলে এদের পরিমাপটা কি হবে সমান হবে। তাহলে আমরা আবার বলতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। অতএব আমরা প্রমাণ করতে পারি ও এম এর মানটা, ও এমটা এ বি এর উপর এটা এক সমান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই প্রমাণটা আরেকবার একটু রিভিশন দেখাবো যে দুটো ত্রিভুজ পেয়েছি ও ও এ এম ও এ এম ও বি এম ত্রিভুজে আমরা বাহু ভেদে দেখাইছি যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাইছি। তাহলে সর্বসম যদি হয় তাহলে আমরা ও এম এ এই কোণ আর এই কোণটা কি সমান। এবং আমরা আরেকটা জিনিস প্রমাণ করে দেখাইছি যে দুটো রৈখিক যুগল কোণ বলে এই দুটো কোণের মানটা কি পরিমাপ বলতে এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে। কিভাবে? রৈখিক যুগল কোণ বলে। রৈখিক যুগল কোণের কারণে এদের বললাম যে এই কোণের মান এক সমকোণ। আর যখন এটা এক সমকোণ হবে তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে এ বি তার উপর লম্ব হচ্ছে ও এ। তোমরা এই জ্যামিতিটা কিভাবে প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে একটু হালকা করে টিপস দিচ্ছি। আসলে মুখস্থ ম্যাথমেটিক্সে মুখস্থ বলে কোনো কথা নেই, তোমরা বুঝবে। এই চিত্রটা কিভাবে তোমরা আয়ত্তে নিয়ে আসবে, তোমরা বাড়িতে আগে প্রশ্নটা খাতায় লিখবে, তারপরে চিত্রটা প্রশ্নের আলোকে চিত্রটা লিখবে। চিত্রের পরে তোমরা এই জিনিসগুলো বইয়ে দেখবে না, কিভাবে চিত্রের আলোকে চিত্র কিভাবে আছে, চিত্রের আলোকে তোমরা এখানে প্রমাণটা করবে। দেখবে যে চিত্রের সাথে সাথে মিলাই পড়বে, দেখবে অটোমেটিক্যালি তোমরা লিখতে পারবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একেবারে 0%। চিত্র যদি তুমি ভালোভাবে করতে পারো, চিত্রের আলোকে যদি তুমি জিনিসটা মনে রাখো তাহলে তোমার জিনিসটা বেশি ভালো হবে এবং ভুল যাওয়ার সম্ভাবনা নাই এবং অনেক দিন ধরে মনে থাকবে। জাস্ট চিত্র যখন অঙ্কন করবে তখন অটোমেটিক্যালি এই জ্যামিতিটা তোমার মাথায় চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে উপপাদ্য এক করালাম এবং সামনে যেগুলো আছে তোমাদের করাবো। এই বাড়ির কাজ হচ্ছে এই উপপাদ্যটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর করোনার মধ্যে যে স্বাস্থ্যবিধি যে সরকার
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্যবিধি দেওয়া আছে, তোমরা অবশ্যই মেনে চলবে, বাড়িতে ভালো করে পড়াশোনা করবে এবং